দেখা যাচ্ছে কিনা? জি স্যার, স্যার দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের দেশে দেশি গরু আছে। আমরা দেশি গরু যখন লালন পালন করতাম, তখন ন্যাচারাল যে রিসোর্স গুলো ছিল, ন্যাচারাল যে গ্রাস, পাশ্চার ল্যান্ড ছিল, এগুলো দিয়েই আমরা আমাদের গরুগুলোকে লালন পালন করতাম। স্বাভাবিক যে খাবারগুলো ছিল সেগুলো সেখানে উৎপাদন আহামরি তেমন ছিল না। এক পোয়া আধা সের ১ লিটার পর্যন্ত দুধ হতো। সেরকম দুধ হতো। আবার এদিকে খাবারের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন যে খাবার আছে সেই খাবারের পাট থেকেই তাদের খাবারের যোগান হয়। সারাদিন মাঠে ছেড়ে দেওয়া থাকতো, খড় খেত, পালার মধ্যে বেঁধে রাখা হতো। কালক্রমে আমাদের গরুগুলো চেঞ্জ হয়েছে। আধুনিকতার ছোঁয়ায় ক্রস ব্রিডিং এর কারণে গরুগুলোর দেহ বড় হয়েছে, উৎপাদন বেড়েছে। উৎপাদন বেশি দিতে গিয়ে দেখা গেছে যে এই গরুগুলোর জন্য আলাদাভাবে খাবার সংস্থান করতে হয়। দেহ বড়, তার জন্য একটা খাবার, আবার এই দেহ থেকে একটা বড় প্রোডাকশন যাচ্ছে সেটার জন্য একটা খাবার। এই খাবারের সংস্থান করতে গিয়ে আমরা আমাদের দেশীয় যে খাবারের স্টাইল, এই স্টাইল ফলো করে কাঙ্ক্ষিত মাত্রার উৎপাদন পাই। যেহেতু সংকরায়নের ফলে, ক্রস ব্রিডিং এর ফলে আমাদের এই জাতগুলো উন্নত করা হয়েছে এবং এই জাতগুলো এসেছে যেসব দেশ থেকে, সেই সব দেশের গোখাদ্যগুলোকে তখন আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি। ওই খাবারগুলো আমরা নিজেদের মুখ থেকে আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করেছি। চেষ্টা করে এর উৎপাদনটা যেন অপটিমাম লেভেলে নিয়ে আসা যায়, সেটার চেষ্টা আমরা করে যাচ্ছি। তারই একটি প্রেক্ষাপট হচ্ছে আন্তর্জাতিক গোখাদ্যের আধুনিক ধরন। আন্তর্জাতিক গোখাদ্যের আধুনিক ধরন কথাটার অর্থটা হচ্ছে আন্তর্জাতিকভাবে যেসব দেশ স্বীকৃত ব্রিডের ক্ষেত্রে তারা যে খাবারগুলো খাওয়ায়, সস্তায় পুষ্টিযুক্ত খাবার যেগুলো খাওয়াতে চায়, প্রতিনিয়ত ওই খাবারের ধরন, খাবারের গড়ন এবং রেশিওটা চেঞ্জ হতে থাকে প্রতিনিয়ত। আজ থেকে ২ বছর আগে যা ছিল আজকে সেটা নেই, আবার আগামী ২ বছর পরে হয়তো সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাই এই আধুনিক ধরন, এই যে গোখাদ্যের আধুনিক ধরন ডে বাই ডে আধুনিকীকরণ হচ্ছে, আমাদেরকেও এর সঙ্গে অ্যাডাপ্ট হতে হবে। তা না হলে আমরা লাভ লোকসানের যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনে পিছিয়ে থাকি। এই সাইলেজ আমি যখন ২০০১ সালে ২০০৩ সালে প্রথম ভেটেরিনারি পড়া শুরু করি, তখন ফার্স্ট ইয়ারে আমাদের এই সাইলেজ নিয়ে পড়ানো। সেই ২০০৩ সালে সাইলেজ নিয়ে যখন হয় পড়াশোনা শুরু হয়, তখন আমাদের সাইলেজ তৈরি করা শেখানো হয়। বাট তার অ্যাপ্লিকেশনটা ফিল্ড পর্যায়ে, খামারি পর্যায়ে এটা এরকম ছিল না। হ্যাঁ, এটা আমরা সাভার ডেইরি ফার্মে যখন ইন্টার্নশিপ করতে গেলাম, তখন দেখি যে হ্যাঁ, এখানে এটা করা হয়। ওই সময় ২০০৮ সালে করা হতো। বাট রুরাল লেভেলে অথবা প্রান্তিক পর্যায়ে, কমার্শিয়াল লেভেলে এই সাইলেজটা তখনও পপুলার হয়ে ওঠেনি। কালক্রমে খুব বেশি আন্তর্জাতিক খাদ্যের ধরনগুলোকে ফলো করতে গিয়ে আমাদের সাইলেজকে আত্মস্থ করতে হয়েছে। আমরা জানবো সাইলেজ কাকে বলে। নির্দিষ্ট পরিমাণ অম্লত্ব এবং খারত্ব বজায় রেখে বায়ুশূন্য অবস্থায় সবুজ পাতার ফসল বা কাঁচা ঘাস গাজন করে অ্যাসিডিফিকেশনে রেখে দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণের প্রক্রিয়াকে সাইলেজ বলা। মূল কথা হচ্ছে দুটা। একটা হচ্ছে সবুজ পাতা বা ঘাস, আর ২ নম্বর কথা হচ্ছে তাকে সংরক্ষণ করা। এই সবুজ পাতা বা ঘাস সারা বছরই সব জায়গায় সমানভাবে হয় না। একটা নির্দিষ্ট সময়
একটা জিনিস ভালোভাবে হয়, যেমন শীতকালে আমাদের দেশে ঘাসের প্রোডাকশন খুব ভালো হয়, বর্ষাকাল এবং গ্রীষ্মকালে ঘাসের প্রোডাকশন ভালো হয়। এমন হয় যে বেশি হয়ে যায়, সারপ্লাস হয়ে যায়, কিন্তু সেটা আমরা হয়তো কোনোভাবে নষ্ট করে ফেলি। এটা যদি আমরা সংরক্ষণ করে শীতকালে দিতে পারতাম, তাহলে সারা বছরব্যাপী একটা পুষ্টির সমারোহ বিদ্যমান থাকতো আমাদের খাবারগুলো। এই চিন্তা ভাবনা থেকেই সাইলেজকে আয়ত্তে নিয়ে আসা হয়। তাহলে এখানে মূল কথা দাঁড়াচ্ছে, এটা একটা সংরক্ষণের পদ্ধতি। সেটা কি? কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি। কি কি ফসল বা কি কি ঘাস থেকে সাইলেজ প্রস্তুত করা যায়? আমরা যা জানি, শুধুমাত্র ভুট্টা থেকে সাইলেজ তৈরি করা, কর্ন সাইলেজ, এটাই আমরা জানি। আজ একটু ভিন্ন কিছু জানি। নেপিয়ার ঘাস, এটা থেকে সাইলেজ করা যায়। ভুট্টা, এটা তো যাই। পাকচম, পাড়া, জার্মান ঘাস, এগুলো অধিক উৎপাদনশীল ঘাস। এই ঘাসগুলো থেকে সাইলেজ তৈরি করা যায়। আমরা জানতাম শুধু ভুট্টা গাছ। কিছু গাছের পাতা থেকেও সাইলেজ তৈরি করা যায়, যেমন ইপিলিপিল পাতা, ধঞ্চা পাতা, সজনা পাতা, এগুলো সাইলেজ তৈরি করা যায়। এছাড়াও আমাদের দেশি যে ঘাসগুলো আছে, দূর্বা, সেচি, আড়াইল, এরকম যে ঘাসগুলো আছে, এগুলোও কিন্তু সাইলেজের আওতায় নিয়ে আসা যায়। মূল কথা, সবুজ হতে হবে, লিফি হতে হবে, ঘাস হতে হবে যেটা গরু খায়। এটাকেই আমরা সাইলেজ করে সংরক্ষণ করতে পারি। তাহলে আমাদের বাজারে একটা প্রচলিত কথা আছে, সাইলেজ হলো পুষ্টিযুক্ত একটা খাবার, অতি পুষ্টিযুক্ত একটা খাবার, যেটা ঘাসের থেকে হয়তো পুষ্টিযুক্ত। কথাটা এরকম, মায়ের বুকের দুধের থেকে যেমন পাউডার দুধ, হরলিক্স বেশি পুষ্টিযুক্ত, এমনটা যেমন আমাদের ভ্রান্ত ধারণা, সেরকম আসলে সাইলেজ হচ্ছে একটা সংরক্ষণ পদ্ধতি মাত্র। আমরা গরুর মাংস কোরবানির সময় গরু জবাই করে সারা বছর এই মাংসটা ফ্রিজে রেখে মাংস খাই অনেকেই, জাস্ট লাইক দ্যাট। কিন্তু আপনি মাংসটা জবাই করে যে মাংসটা আপনি রান্না করে খেলেন, ওইটার টেস্ট আর 1 মাস পরে যেটা খেলেন সেটার টেস্ট, 2 মাস পরে যেটা খেলেন সেটার টেস্ট এক কিন্তু কখনোই হবে না। এগুলো টেস্ট যেমন ভেরি করবে, নিউট্রিশনও একটু হলেও ভেরি করবে। তাই সংরক্ষণ যেহেতু পদ্ধতি, তাই পুষ্টিগত দিক থেকে অবশ্যই ঘাস সবার উপরে। ঘাসের মতো সাইলেজ হতে পারে না। সাইলেজ আমরা কিভাবে তৈরি করব? পুরো প্রক্রিয়াটা 1 থেকে 2 দিনের মধ্যে শেষ করতে হয়। ঘাস কাটার উপযুক্ত সময় ফুল আসার ঠিক আগ মুহূর্ত, আমাদের একটু বলে গামুল হওয়া, যেসব ঘাস কেবল ফুল আসবে, ফুল আসার আগ মুহূর্ত। কাটতে হবে কখন? রৌদ্রোজ্জ্বল দিন, ময়েশ্চার কন্টেন্ট যখন কম থাকে, এটা সাইলেজ তৈরির জন্য একটা উপযুক্ত একটা সময়। যদি আপনার রৌদ্রোজ্জ্বল দিন থাকে, তাহলে আপনি ঘাস যখন কাটছেন তখন কিন্তু অনেকটাই জলীয় বাষ্প আকারে এই ঘাস থেকে পানি একটু বের হয়ে যাবে। খুব বেশি বের হওয়া দরকার নেই, তবে ঘাসের গায়ে যেসব পানি লেগে থাকে এইসব পানি যেন হাওয়া হয়ে যায়, এটার জন্য রৌদ্রোজ্জ্বল দিনটাকে সিলেক্ট করতে হবে। এরপরে ঘাসটাকে চপিং করে ছোট ছোট আকারে কেটে নিতে হবে। ঘাস কেটে আনা 3 থেকে 4 ঘন্টা পর চপিং করতে হবে, এর আগে না। এটা কেন বলা হয়েছে 3 থেকে 4 ঘন্টা পরে যদি আমরা চপিং করি, তাহলে ঘাসের যে অতিরিক্ত ময়েশ্চারটা আছে, এই ময়েশ্চারটা 3 থেকে 4 ঘন্টার মধ্যে উড়ে যাবে। এরপরে ঘাসটাকে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাপে আমরা ছোট ছোট করে কাটবো। এই যে বাংলাদেশে এত অ্যাড, উপাইয়া করো, এই করো, ওই করো, অনেক বড় বড় ইউটিউবাররাও অ্যাড করছে যে এই যে 1 কোটি টাকা দামের মেশিন নিয়ে আসছে শুধু ঘাস কাটার জন্য। কেটে চপিং করছে, ছোট ছোট একদম ম্যাশ করছে, পরে সাইলেজ করছে, পরে এর পুষ্টি আহামরি বাড়ায় ফেলছে।
টোটালি জাস্ট একটা বিগ অ্যামাউন্টের টাকা হাতিয়ে নেওয়ার একটা পায়তারা বই, আর কিছু না। ঠিক আছে, উন্নত বিশ্বে যত ডে বাই ডে উন্নত হচ্ছে তত আমাদের প্রযুক্তি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, যত ফিনিশড হবে তত বায়ু কম হবে। তার মানে এই না যে ১ ইঞ্চি করে আমি যেটা কাটছি এটা হবে একেবারেই খারাপ সাইলেজ, আর যেটা একদম ফিনিশড করে কাটছি এটা একেবারেই উন্নত মানের সাইলেজ। এটা ১৯-২০ হতে পারে কিন্তু ১৮-২০ও হবে না। অথচ আমরা সারা বাংলাদেশের বড় বড় খামারিরা এগুলোর থেকে সাইলেজ কিনে খাওয়াই। সাইলেজ প্রস্তুতকরণ পদ্ধতি। এরপরে আমরা কি সাইলেজটা প্রস্তুত করব অ্যাডিটিভ মিশ্রিতকরণ। কিছু কিছু যখন কর্ন সাইলেজ করব, কর্ন সাইলেজে অ্যাডিটিভ মিশ্রণ করার দরকার পড়ে না। তবে এমনি জেনারেল যেসব বলছি আমরা, যেটা ভুট্টার যেমন মোচা যেটা থাকতেছে এটা যখন দেওয়া হবে তখন কোনো অ্যাডিটিভ দরকার পড়ে না। বাট এই যে আমরা ন্যাপিয়ার যদি করি, আমরা যদি দেশি ঘাসগুলো করি, জার্মান করি, পাড়া করি, তাহলে কিন্তু অ্যাডিটিভ মিক্স করতে হবে। চপিং করা ঘাসে অ্যাডিটিভ সহ চিটাগুড় মিশ্রিত করা যায়। প্রতি লিটার পানিতে ২০০ গ্রাম চিটাগুড় বা মোলাসেস ভালোভাবে মিশ্রিত করে নিতে হবে। নিয়ে চপিং করা ঘাসে এমনভাবে ছিটিয়ে দিতে হবে যেন সমস্ত জায়গায় সমানভাবে বিস্তৃত হয়ে যায়। প্রতি ১০০ কেজি ঘাসের জন্য ২ থেকে ৩ কেজি চিটাগুড়ের প্রয়োজন হয়। এইভাবে আমরা ঘাসটাকে অ্যাডিটিভ মিশ্রিত করব ঘাসের সঙ্গে। এখানে যে অ্যাডিটিভটা আমরা দেখছি এটা কিন্তু ঘাসের, আমার মনে হতে পারে আমরা তো প্রথমে ময়েশ্চারটা বের করে নিলাম, আবার এখানে কেন ময়েশ্চার দিচ্ছি? এটা ফার্মেন্টেশনে কাজে লাগবে। এই ময়েশ্চারটা সাইলেজের ক্ষতি করবে না, বরং এর গুণগত মানকে ভালো করতে সহায়তা করবে। এরপরে প্যাকেজিং এর পার্ট। অ্যাডিটিভ মিশ্রিত চপিং করা ঘাসটা প্লাস্টিকের ব্যাগ অথবা বস্তায় বায়ুরুদ্ধ অবস্থায় প্যাকিং করতে হবে। শর্ত হলো যে আমরা যেখানেই এটা প্রিজার্ভ করি না কেন বাতাস ঢুকতে দেওয়া যাবে না, বাতাস বের হতে দেওয়া যাবে না। এটা যদি আমরা মাটির নিচে গর্ত করে করি তাও, যদি আমরা উপরে বস্তায় করি তাও, উপরে যদি আমরা পিট করি যে একটা হাউজের মতো করলাম সেখানে তাও, সূত্র একই, বায়ু শূন্য অবস্থা। পলিথিন বিছানো মাটির গর্তে রেখেও আমরা করতে পারি। উপরে তার উপরে মাটি দিয়ে, মানে তার উপরে পলিথিনটা দিয়ে মোড়ানোর পর তার উপরে মাটি দিয়ে আমরা ঢেকে দিতে পারি যদি মাটির নিচে আমরা করি। এক্ষেত্রেও যেন ভিতর থেকে কোনো ধরনের বাতাস প্রবেশ করতে না পারে বা বাতাস বেরিয়ে যেতে না পারে। এই জিনিসটা, বাতাস বের হয়ে আসবে কিন্তু নতুন করে বাতাস যেন ঢুকতে না পারে। এইটা এটা যখন প্যাকেজিং করা হবে বা যখন আমরা পিটের মধ্যে অথবা গর্তের মধ্যে আমরা দিব, যত বেশি সম্ভব চেপে 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 ভেতর থেকে বাতাস যেন বের হয়ে যায়, এভাবে চাপ দিব। চাপ দিয়ে দিয়ে এটা প্রসেসড করে, মানে এমনভাবে আমরা ঢেকে রাখবো যেন কোনো প্রকার বাতাস না বের হয়ে যায় বা ঢুকতে পারে। এটাই হচ্ছে মূল। বাতাসও ঢুকবে না, পানিও ঢুকবে না। এইটা করলেই আমরা আসল যে মেইন থিম বা মেইন যে সূত্র সেটা আমরা করে ফেললাম। গরুকে খাওয়ানোর জন্য ২০ থেকে ৩০ দিনের মধ্যে সাইলেজ প্রস্তুত হয়ে যায়। তারপরে আমরা এটাকে খাওয়াতে পারবো। তার আগে যে খাওয়াতে পারবো না তা না, কিন্তু সাইলেজ হওয়ার জন্য আপনাকে ২০ দিনের আগে এটাকে উন্মোচন করা যাবে না বা খোলা যাবে না। একটা আদর্শ সাইলেজের বৈশিষ্ট্য, ড্রাই ম্যাটার হবে ২৫ থেকে ৩০%। ১০০ কেজি যদি সাইলেজ হয়, এটাকে যদি পুরানো হয় তাহলে ২৫ কেজি থেকে ৩০ কেজি ছাই পাওয়া যাবে। এটার পিএইচ হবে ৪ থেকে ৪.৫। এইটা সব থেকে ভালো। সাইলেজের রং হালকা সবুজ, হলুদ বা বিবর্ণ খয়েরি রঙের হবে। হ্যাঁ তানিয়া আসো, ঘুমাই বললে ঘুমাও। একটু যদি ইয়া হয়, মানে পাতাগুলো যদি একটু অ্যাডভান্স স্টেজের হয় তাহলে সবুজ হলুদের মধ্যে সীমাবদ্ধ থাকে। যদি দেখা যায় যে এটা বয়স্ক হয়ে গেছে, এটা এমন হয়েছে যে আমরা ভুট্টা নেয়ার পরে আমরা সাইলেজ করছি অথবা ফুল আসার পরে সাইলেজ করছি, তাহলে অনেক সময়
বিবর্ণ খয়েরি কালারের সাইলেজটা দেখা যাবে। ময়েশ্চার কন্টেন্ট হবে 65 থেকে 70%। এটাই হলো এই ময়েশ্চার কন্টেন্ট এবং ড্রাই ম্যাটার যোগ করলে 100% হবে। এই 30 আর 70 100, এই 25 আর 65 100। পিএইচটা 4 থেকে 4.5 থাকতে হবে। সাইলেজ খাওয়ানোর নিয়ম ও উপকারিতা। 10 কেজি সাইলেজ 100 কেজি দৈহিক ওজনে খাওয়ানো যায়। আমি বলি এটাও কোনো সূত্র নয়। আপনার গরুর গোবর যদি স্বাভাবিক থাকে, আপনার যত খুশি সাইলেজ খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। ঘাস যেমন খাওয়াবেন, সাইলেজও তেমনি খাওয়াবেন। বাট এটা একটা কস্টিং বেশি থাকে, যার জন্য আমাদের দেশে মোটামুটি আমরা একটু মাপ করে খাওয়াতে চাই। 100 কেজিতে 6 থেকে 10 কেজি ঘাস যেভাবে আমরা খাওয়াই, সেভাবে আমরা সাইলেজ খাওয়াতে পারি। অন্যান্য খাবারের সাথে মিশিয়েও সাইলেজ খাওয়ানো যায়। সাইলেজ গরুর অনেক প্রিয় খাদ্য এবং সহজে হজম হয়। সাইলেজ খেলে গরুর ঘুম ভালো হয়, কারণ এর ভিতর ফার্মেন্টেশন হয়, গাজন প্রক্রিয়ায় মদ তৈরি হয়। মদ তৈরি হলে এ একটু ঘুমাবে, ঝিমুনি ভাব আসবে। এই জন্য গরুর চেহারাও ভালো হয়। সাইলেজ ব্যবহারের সুবিধা কি? সারা বছর কম মূল্যে কাঁচা ঘাসের বিকল্প হিসেবে গরুকে সরবরাহ করা যায়। কাঁচা ঘাস বা খড়ের পুষ্টিগুণ বৃদ্ধি করে। আমরা যদি কাঁচা ঘাসের সঙ্গে বা খড়ের সঙ্গে যদি এটা মিক্স করে আলাদাভাবে খাওয়াই, যেহেতু এটাও একটা নিউট্রিশাস ফুড, এটা ওদের যে পুষ্টিটা আছে সেটাকে আরও এনহ্যান্স করে। দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুণ্ণ রাখে। আমরা ঘাস দীর্ঘদিন পুষ্টিযুক্তভাবে রাখতে পারবো না, হয় শুকায় যাবে, হয়ে যাবে, অথবা খড় হয়ে যাবে, তখন এটা পুষ্টি ভালো থাকবে না। ঘাসকে যদি সাইলেজ করে রাখি, মোটামুটিভাবে পুষ্টি অনেক ভালোভাবে এটাতে অক্ষুণ্ণ রাখা যায়। এতে হের তুলনায় কম পুষ্টিমান অপচয় হয়। যদি আমরা করি, তাতে পুষ্টি অনেক অপচয় হয়, কিন্তু সাইলেজে পুষ্টিটা মোটামুটিভাবে ঘাসের কাছাকাছি থাকে। কর্ন বা মিল্কিং স্টেজে ভুট্টা গাছের সাইলেজ যদি তৈরি করে আমরা পশুকে খাওয়াই, তাহলে দানাদার খাদ্যের পরিমাণ তুলনামূলক কম রাখে। শব্দটা হচ্ছে তুলনামূলক কম লাগে। এখানে এমন কথা নাই যে এই মিল্কিং স্টেজের ভুট্টা গাছের সাইলেজ খাওয়ালে দানাদার খাদ্য কম লাগে, তুলনামূলকভাবে কম লাগে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা কি করি, যে সাইলেজ যখন খাওয়াই, দানাদার খাবার কমাই দিলাম, না সাইলেজের অল্টারনেটিভ দানাদার খাদ্য। সাইলেজ 2 কেজি দিচ্ছি, হাফ কেজি দানাদার খাদ্য সরাই নিচ্ছি। এগুলো ভুল, এগুলো ভুয়া প্রোপাগান্ডা, এবং এগুলো ধোপে টিকবে না। একটা সময় এসে আপনার অ্যানিমেল আপনাকে সেকা দিবে। সতর্কতা, ফাঙ্গাস বা মোল্ড জন্মালে সাইলেজ খাওয়ানো যাবে না, বেশি খেয়ে হতে পারে। কেমনে বুঝবেন? রং কালো বা কালচে হলে বুঝবেন যে এই সাইলেজে ফাঙ্গাস বা মোল্ড জন্মগ্রহণ করছে। এটা টাকা দিয়ে কিনে আনলেও ফেলাই দেবেন, খাওয়াবেন। সাইলেজে পরে এর বাংলা হলো শুষ্ক ঘাস। শব্দটা আমরা অভ্যস্ত নই, আমরা এইভাবে খাওয়াতেও অভ্যস্ত নই। ঘাসের আর্দ্রতা রোদ্রে শুকিয়ে 80 থেকে 85% কমানোর ফলে যে খাদ্য প্রস্তুত হয় তাই মানে জাস্ট ঘাস থেকে পানিটা বের করে নিতে হবে। কিভাবে? রোদ্রে শুকায়। খড় আমরা করি, খড় এবং হের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, কিন্তু পার্থক্য আছে। উৎকৃষ্ট মানের হের বৈশিষ্ট্য। পাতা সহ হওয়া বাঞ্ছনীয়। পাতায় প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ বিদ্যমান, তাই পাতা যেন ভালো থাকে। ঘাসে ফুল ফোটার সাথে সাথে প্রস্তুত করা উত্তম। দেখেন, ফল নয়, কিন্তু ঘাসের ফুল আসছে, আমরা কি করতেছি, সাইলেজ ফুল ফোটার আগে সাইলেজ তৈরি করি। আর হলো ফুল ফোটার সাথে সাথে, ফুল ফুটছে, এরপরে আমরা এটাকে করতে পারি। তাহলে আমরা এর থেকে ফল নিচ্ছি না। যেমন ধান গাছের পুরো যে ধান গাছটা আছে, এটাকে আমরা শুকায়া সবাই গরুকে খাওয়াই খড় হিসেবে সারা বছর। কিন্তু এইটাকে যদি বলি যে ধানের যে ফুল বের হয়েছে, এটাকে কেটে আপনি এখন শুকান্ত, কেউ করবে না, এটা কেউ করবে না।
এইটা করলে এইটা করলে হয়তো 20 টাকা খরচ হবে কেজিতে, কিন্তু আপনি যে খড়টা নিয়ে যাচ্ছেন এই খড়ে তো কিচ্ছু নাই, এই খড় আবার কেজিতে 10 টাকায় আপনি কিনছেন। এই হচ্ছে আমাদের অবস্থা। তো ফুল ফোটার সাথে সাথে যদি আমরা এটাকে শুকায় ফেলি, এখানে অনেক পুষ্টি থাকে। উজ্জ্বল সবুজ বর্ণের ঘাস থেকে প্রস্তুত কিন্তু হে ভিটামিন এ তে ভরপুর থাকে। হে বা শুষ্ক ঘাসে 15 থেকে 20 ভাগের বেশি আর্দ্রতা থাকা যাবে না, এটা মেনটেন করতে হবে। জাস্ট লাইক খড়। হে প্রস্তুত প্রণালী। এখন আমরা বুঝবো যে হে এবং খড়ের মধ্যে পার্থক্য কি আসলে। কাটার সময়, সঠিক পূর্ণতা প্রাপ্তির সময় অর্থাৎ ফুল আসার সময়। যখন ফুল আসে তখন পূর্ণাঙ্গ ভাবে এই ঘাসটা যৌবন প্রাপ্ত হয়। এইটার মধ্যে যথেষ্ট পরিমাণ নিউট্রিশন থাকে। এই সময় আমরা কেটে এটাকে শুকাবো। শুকানোর নিয়ম কি? অতিরিক্ত রোদ পরিহার করতে হবে। খড় যেভাবে শুকাই ডাইরেক্ট দিয়ে এই শুকাইতেই আছে, 1 দিন 2 দিনের মধ্যে হয়ে গেল। কিন্তু হে একটু আলাদাভাবে শুকাতে হবে। হালকা রোদে ঘাস এমনভাবে উল্টাপাল্টা করে শুকাতে হবে যেন পাতা ঝরে না যায়। রোদে শুকানোর সময় পানিতে ভেজানো যাবে না। রোদে আমরা শুকাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয় যে বিকালবেলা রোদটা দেওয়াটা ভালো। দিয়ে শুকানোর পর তারপরে আবার এটা পালা করে রেখে দেওয়া হয়, পরের দিন আবার বিকালবেলা দেওয়া হয়। শুষ্ক অবস্থায় সংরক্ষণ করতে হবে। যে এটা তৈরি হলো এটাকে আমরা শুষ্ক অবস্থায় সংরক্ষণ করব। সংরক্ষণের সময় মাঝে মাঝে পুনরায় রোদে দিতে হবে যেন ছত্রাক না জন্মে। যেহেতু এখানে ময়েশ্চার একটু বেশি থাকে, তাই এই জায়গাটাতে আমরা একটু মাঝে মাঝে 2 মাস 3 মাস পর পর আমরা যদি এটাকে রোদে দেই তাহলে এটা দীর্ঘদিন রেখে আমরা খাওয়াতে পারবো। এর ক্ষেত্রে আনলিমিটেড খাওয়ানো সম্ভব, তবে যেহেতু শুষ্ক খাবার আমরা 1% থেকে 2% খাওয়াতে পারি। খড়ের পরিবর্তে আমরা যদি হে খাওয়াই তো আমাদের গরুদের স্বাস্থ্য অনেক ভালো থাকে এবং প্রোডাকশন অনেক ভালো হবে। এখন সব থেকে আলোচিত বিষয় টিএমআর। টিএমআর টোটাল মিক্সড রেশন। টোটাল মিক্সড রেশন এর বাংলা হচ্ছে মোট মিশ্রিত রেশন। টিএমআর হলো এমন এক প্রকার রেশন বা ফিড ফর্মুলেশন পদ্ধতি যা একটি নির্দিষ্ট পুষ্টি উপাদানের জন্য তৈরি করা ফিডগুলিকে একটি একক ফিড মিশ্রণে একত্রিত করে, অথবা যা গবাদি পশুর প্রয়োজনীয় সমস্ত ফিড ও পুষ্টিগুণ ধারণ করে। একটু জটিল। প্রতিটি গবাদি পশুকে খাওয়ানোর একটি কার্যকর, দক্ষ ও লাভজনক। আমি একদম সহজ করে বলে দিই, সেটি হলো টিএমআর হলো এমন একটা পদ্ধতি যা আমরা 24 ঘন্টায় এই গরুকে অ্যালাউ করব, 24 ঘন্টায় যা খাবার দিব, যে পুষ্টিযুক্ত খাবারগুলো দিব, প্রত্যেকটা ফিড ইনগ্রেডিয়েন্টস আমরা একসঙ্গে মিশ্রিত করে সারাদিনে খেতে দিই, যাতে একটা অ্যানিমেল প্রত্যেকটা গ্রাসে সর্বোচ্চ পরিমাণ পুষ্টি পেতে পারে। জাস্ট লাইক খিচুড়ি। হ্যাঁ, ডিম আলাদাভাবে থাকবে না, সবজি আলাদাভাবে থাকবে না, ভাত আলাদাভাবে থাকবে না, তেল আলাদাভাবে থাকবে না, সব একসঙ্গে থাকবে যেন প্রত্যেকটা এক মুঠ খাবার খেলেও যেন সে পুষ্টিযুক্ত খাবার খায়। এটাই হচ্ছে টিএমআর। এখন আপনি কি দেবেন, আপনার কি সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী আপনাকে টিএমআর তৈরি করতে হবে। আমাদের দেশ গরিব, তাই গরিব দেশে গরিব টিএমআর এর বুদ্ধি। যারা উন্নত, যাদের অনেক অ্যাভেইলেবল জিনিস আছে, তাদের ওই রকম বুদ্ধি। তো সাইলেজটা মানে টিএমআরটা মূলত সাইলেজ ভিত্তিক একটি খাদ্য পদ্ধতি। যেসব দেশে প্রচুর পরিমাণ সাইলেজ ওয়েস্টেজ হয় বা তৈরি হয়, উৎপাদন হয়, তারা কিন্তু এইটাকে খুব লাভজনকভাবে ব্যবহার করতে পারে। টিএমআর মিশ্রণে প্রাপ্ত উপাদানগুলো কি কি উপাদান ব্যবহার করা হয় টিএমআর এর জন্য? সাইলেজ, হে, স্ট্র, গ্রেইনস, দানাদার। দানাদার বলতে আমরা যেগুলো বুঝি ভাঙা চূড়া মিলে। গ্রেইনস মানে এখানে আপনার কর্ন হতে পারে, মেইজ হতে পারে,
তারপরে হুইট হতে পারে, এরকম গ্রেনগুলো। প্রোটিন ফিট বা প্রোটিন থাকবে, খনিজ পদার্থ থাকবে, ভিটামিন মিনারেল প্রিমিক্স থাকবে, ফিড অ্যাডিটিভস থাকবে। এগুলো মিলেই টিএমআর তৈরি করা। আসলে যা আমরা দেই আসলে সেই জিনিসটাই একসঙ্গে করা। টিএমআর এর সুবিধা দেখেন, প্রথম সুবিধা হলো এটি সাইলেজ ভিত্তিক ফিডিং পদ্ধতিতে খুবই উপযোগী। যাদের সাইলেজ যথেষ্ট আছে, অ্যাভেলেবল সাইলেজের ঘাটতি নাই, তাদের জন্য এটা খুবই সুবিধাজনক। অনুকূল পরিসরে রুমেন পিএইচ বজায় রাখে। রুমেন পেটের মধ্যে যে পিএইচটা থাকে সেই পিএইচটা 6-এর অধিক রাখতে সহায়তা করে। যেহেতু আমরা সব কিছু মিক্স করে দিচ্ছি তাই পিএইচটা বজায় থাকে। প্রাণীরা প্রতিটি গ্রাসে পর্যাপ্ত সুষম রেশন পায়, সুষম খাবার পায়। গাভী দুধের চর্বি বৃদ্ধি পায়, দুধের ফলন বা উৎপাদনও 3 থেকে 5% বৃদ্ধি পায়, প্রাণীর গ্রোথ রেট বৃদ্ধি পায়, পশু মোটাতাজাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম খরচে স্বল্প মূল্যে প্রস্তুত করা যায়। টিএমআর ফর্মুলেশন পদ্ধতি। 100 কেজি খাদ্যে 4টা টাইপের টিএমআর এখানে দেওয়া আছে। সাইলেজ, খড়, বায়োস্ট্র, ভুট্টা, সয়াবিন মিল, সানফ্লাওয়ার কেক, মোলাসেস, মিনারেল মিক্সচার, লবণ। সানফ্লাওয়ার কেকের জায়গায় আমরা মাস্টার্ড কেকও দিতে পারি, মানে সরিষার খোলও দিতে পারি। এই জিনিসগুলো মিলে একটা অনুপাত। টাইপ 1 একটা সিস্টেম, টাইপ 2 এক ধরনের মিশ্রণ, টাইপ 3 এক ধরনের মিশ্রণ, টাইপ 4 আর এক ধরনের মিশ্রণ। এগুলো আলাদা আলাদা গরুর ক্ষেত্রে আলাদা আলাদাভাবে মিশ্রণ করে টিএমআর করে উন্নত দেশগুলোতে খাওয়ানো। কোন ধরনের টিএমআর কোন গরুকে আমরা দিব? টাইপ 1 যেটা, এটা অধিক উৎপাদনশীল দুগ্ধবতী গাভীর জন্য। 20 লিটার থেকে তার ঊর্ধ্বে দুধ দিচ্ছে এইরকম দুগ্ধবতী গাভীর জন্য 1 নম্বর যে রুলস আছে সেই রুলস অনুযায়ী টিএমআর তৈরি করে দেওয়া হয়। টাইপ 2 তে মাঝারি দুগ্ধবতী গাভীর জন্য 10 থেকে 20 লিটার পর্যন্ত যেটা হয়, 20-এর নিচে যারা দুধ দেয় 10-এর উপরে তাদেরকে টাইপ 2টা খাওয়ানো হয়। টাইপ 3টা বাড়ন্ত বকনা, মোটা তাজাকরণ গরু, গর্ভবতী গাভী, এদেরকে খাওয়ানো হয়। টাইপ 4 হচ্ছে ড্রাই পিরিয়ড, যে সময় গরুর কোনো দুধ থাকে না, এই সময়টাতে আমরা ড্রাই পিরিয়ড হিসেবে আমরা টাইপ 4টা এখানে খাওয়াতে পারি। টিএমআর গরম এবং আর্দ্র আবহাওয়াতে সকালে ও বিকালে দিনে 2 বার দেওয়া যেতে পারে। যেহেতু আমরা সবগুলো মিক্স করে একবারে দিচ্ছি, আমরা 2 ভাগে যদি খাওয়াই তাহলে শিডিউলটা ঠিক থাকে। দুধ দহন এবং খাবার খাওয়ানো সব কিছু একসঙ্গে একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করা যায়। ইউএমএস, ইউরিয়া মোলাসেস স্ট্র। আমাদের দেশে থেকে শুরু করে যেসব দেশে প্রচুর স্ট্র তৈরি হয়, গরিব দেশ, সেই সব দেশে মোটামুটি ভাবে এই ইউরিয়া মোলাসেস স্ট্র ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব ভালো মানের যে একটা পদ্ধতি তা নয়, তারপরে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে ইউরিয়া মোলাসেস স্ট্র ব্যবহার করে থাকে। এটা বর্তমানে আমাদের দেশে গরু মোটা তাজাকরণে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। ইউএমএস আমরা কীভাবে তৈরি করতে পারি? 100 কেজি যদি খড় নেই, মোলাসেস 15 থেকে 20 কেজি, ইউরিয়া 2 থেকে 3 কেজি, পানি 60 থেকে 70 লিটার। পার্সেন্টেজ হিসেবে খড় 80%, মোলাসেস 15%, ইউরিয়া 2 থেকে 3%, পানি হচ্ছে পরিমাণ। প্রস্তুত প্রণালী কীভাবে করব? ছোট ছোট করে খড় কেটে নিয়ে পলিথিনে বিছানো বা পাকা মেঝেতে আমরা সমানভাবে বিছিয়ে দিই। নির্দিষ্ট পরিমাপের ইউরিয়া, মোলাসেস ও পানি মিশিয়ে নিতে হবে। এটা মিশানোর সময় একটা খেয়াল রাখতে হবে যে প্রথমে আমরা ইউরিয়া পানির সঙ্গে মিশিয়ে নেব, তারপরে ঝোলা গুড় বা মোলাসেস পানির সঙ্গে মিশিয়ে নেব। খড়ের উপর সমানভাবে ইউরিয়া মিশ্রিত পানি
স্প্রে করতে হবে। পানি ছিটানোর সময় খড় উল্টাপাল্টা করে দিতে হবে যেন ইউরিয়া মিশ্রিত পানি খড়ের সাথে সমানভাবে মিশে যায়। পানি ছেটার সময় খড় উল্টাপাল্টা করে দিতে হবে যেন ইউরিয়া মিশ্রিত পানিটা খড়ের সাথে সমানভাবে মিশে। জাস্ট হয়ে গেল আমাদের ইউএমএস। এটা আমরা ডাইরেক্ট খাওয়াতে পারি। ইউরিয়া, মোলাসেস, খড় ও পানির অনুপাত সঠিক হতে হবে। এখানে অবশ্যই ইউরিয়াটার অনুপাত কখনোই যেন বেশি না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা বিষক্রিয়া তৈরি করতে পারে। ইউরিয়া মাত্রা বেশি হলে গরু বিষক্রিয়া হয়ে মারা যেতে পারে। ধামরাই যেটা ঘটেছিল, গরুগুলো মারা গেছিল সব হচ্ছে ইউরিয়া পয়জনে। দেওয়ার কথা ছিল 300 গ্রাম ইউরিয়া, ওরা দিচ্ছে হলো সম্ভবত 30 কেজি। 300 গ্রামের জায়গায় 30 কেজি ইউরিয়া, সরি 3 কেজির জায়গায় 30 কেজি ইউরিয়া দিচ্ছে। এই ঘটনা যার কারণে গরুগুলোকে বাঁচানো যায়। মিশ্রিত ইউমিএস 3 দিনের বেশি রাখা যাবে না। এখন আমরা বলি যে যখনই বানাবেন তখনই খাওয়াবেন। 3 দিন আর কেউ রাখে না। 3 দিন যদি আপনি রাখতে চান তাহলে অবশ্যই এটা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে যেন এখান থেকে, যেহেতু ইউরিয়া কিন্তু বাতাসে উড়ে যায়। এটা পলিথিন দিয়ে ঢেকে রাখলে তাহলে আর এটা উড়ে যাবে। ধন্যবাদ। এই ছিল আন্তর্জাতিক গো খাদ্যের আধুনিক ধরন নিয়ে আলোচনা। আপনার এখন উন্মুক্ত সময় প্রশ্ন করার।